আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইউরোপীয় প্রতিনিধিদের পাঠানো মেসেজ ফাঁস করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানাবো, বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউরোপীয় প্রতিনিধিদের পাঠানো মেসেজ ফাঁস করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান ইউরোপ জুড়ে তীব্র অস্বস্তি তৈরি করেছে। কূটনীতির মাধ্যমে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হতে না এলে শক্তি প্রয়োগের হুমকি দেওয়ার পাশাপাশি এই ইস্যুতে বাধা দেওয়ায় ইউরোপের 8টি দেশের পণ্যে 10% শুল্ক আরোপ করেছেন তিনি। এই প্রেক্ষাপটে ইউরোপের নেতারা ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগ চেষ্টা শুরু করেন। ব্যক্তিগত বার্তায় তাকে বোঝানোর উদ্যোগ নেওয়া হলেও সেসব বার্তার বেশ কয়েকটি নিজেই প্রকাশ করে দেন ট্রাম্প, যা কূটনৈতিক অঙ্গনে বিস্ময় ও বিতর্কের জন্ম দিয়েছে। ম্যাক্রোর বার্তা। 19 জানুয়ারি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল ট্রাম্প প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এর পাঠানো একটি ব্যক্তিগত মেসেজের ছবি। সেখানে ম্যাক্রো লেখেন, আমার প্রিয় বন্ধু ট্রাম্প, আমরা সিরিয়া নিয়ে সঠিক পথে আছি। আমরা ইরান নিয়ে অসাধারণ কিছু করতে পারি, কিন্তু আমি বুঝতে পারছি না গ্রিনল্যান্ড নিয়ে আপনি কি করছেন। চলুন ভালো কিছু করার চেষ্টা করি। এক ডাভোসের অর্থনৈতিক সম্মেলন শেষে আমি প্যারিসে বৃহস্পতিবার একটি জি7 বৈঠক আয়োজন করতে পারি। আমি সেখানে ইউক্রেনীয়, ড্যানিশ, সিরীয় এবং রুশদের সেখানে আসার জন্য আমন্ত্রণ জানাতে পারি। বৃহস্পতিবার ডাভোস থেকে ফিরে যাওয়ার আগে চলুন আমরা একসঙ্গে প্যারিসে ডিনার করি। ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে হাজার হাজার শ্রমিক ও শিক্ষার্থী ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছেন। মঙ্গলবার 20 জানুয়ারি আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী অভিবাসন নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়। বিশেষ করে সম্প্রতি মিনিয়াপলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টের গুলিতে 37 বছর বয়সী মার্কিন নাগরিক রেনি গুড নিহত হওয়ায় ঘটনায় এই গণবিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে নর্থ ক্যারোলিনা এবং ওহিও পর্যন্ত বিক্ষোভকারীরা রাজপথে নেমে ট্রাম্পের অভিবাসন অভিযানে তীব্র নিন্দা জানিয়েছেন। বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল মিনিয়াপলিস, যেখানে গত 7 জানুয়ারি এক অভিবাসন অভিযানের সময় রেনি গুডকে তার গাড়ি থেকে টেনে বের করে গুলি করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভকারীরা নো আইস, নো কে, নো ফ্যাসিস্ট ইউএসএ স্লোগান দিয়ে রাজপথ প্রকম্পিত করেন। ওহিও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবং নিউ মেক্সিকোর সান্তা ফেতে হাই স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আইস সন্ত্রাস বন্ধ করো দাবিতে সমাবেশে যোগ দেন। বিক্ষোভকারীদের মতে, ট্রাম্প প্রশাসন জনমতের তোয়াক্কা না করে অমানবিক উপায়ে লক্ষ লক্ষ মানুষকে বিতাড়িত করার যে ম্যান্ডেট দাবি করেছে তা প্রকৃতপক্ষে মার্কিন মূল্যবোধের পরিপন্থী। এই বিক্ষোভের নেপথ্যে ছিল ইন্ডিভিভল এবং 5051-এর মতো বামপন্থী রাজনৈতিক গোষ্ঠী, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এবং তৃণমূল পর্যায়ের সংগঠনগুলো। তারা বিশেষ করে টেক্সাসের এল পাসোর মতো জায়গায় স্থাপিত অভিবাসী ডিটেনশন ক্যাম্পগুলোর ভয়াবহ পরিস্থিতির প্রতিবাদ জানান। ফেডারেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত 6 সপ্তাহে ওই ক্যাম্পে অন্তত 3 জন আটক ব্যক্তির মৃত্যু হয়েছে। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে দেখা গেছে যে অধিকাংশ আমেরিকান নাগরিক আইস এবং অন্যান্য ফেডারেল সংস্থাগুলোর মাধ্যমে অভিবাসন প্রত্যাশীদের ওপর বল প্রয়োগের এই প্রক্রিয়ায় বিরোধী। মঙ্গলবার সকালের দিকে শুরু হওয়া এই বিক্ষোভ পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় শহর যেমন সান ফ্রান্সিসকো এবং সিয়াটলের দিকে ছড়িয়ে পড়ে। সেখানে সন্ধ্যা পর্যন্ত বড় ধরনের সমাবেশের পরিকল্পনা করা হয়েছিল। ট্রাম্প প্রশাসন অবশ্য দাবি করে আসে যে অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার মাধ্যমে তারা কেবল ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি পালন করছে। তবে দেশ জুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ ইঙ্গিত দিচ্ছে যে প্রশাসনের এই অনমনীয় অবস্থানের বিরুদ্ধে সাধারণ মানুষের অসন্তোষ ক্রমশ বাড়ছে।
বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস। বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম $4,800 ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে বুধবার 21 জানুয়ারি স্পট মার্কেটে স্বর্ণের দাম 1.30% বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স $4,825.68। লেনদেনের এক পর্যায়ে দাম সর্বকালের সর্বোচ্চ $4,835.69 পর্যন্ত উঠে যায়। বিশ্লেষকদের মতে বৈশ্বিক অনিশ্চয়তা ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিস্থিতিতে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। ফলে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম দ্রুত ঊর্ধ্বমুখী হচ্ছে। বিশ্ববাজারের ঊর্ধ্বগতির প্রভাবে দেশের বাজারেও প্রভাব পড়ছে। মঙ্গলবার 20 জানুয়ারি রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস স্বর্ণের দাম ঘড়িতে 5,249 টাকা বাড়ানোর ঘোষণা দেয়, যা আজ থেকে কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি প্রিয় স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 11.664 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,44,128 টাকা, যা দেশে ইতিহাসের সর্বোচ্চ। অন্যান্য ক্যারেটের স্বর্ণের নতুন দাম এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,32,988 টাকা, 18 ক্যারেটের স্বর্ণের দাম 1,99,746 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি 1,63,821 টাকা। তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। রাজধানীর করাইল বস্তিতে বড় ভবন নির্মাণ করে সেখানে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিকে নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ওই প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বুধবার 21 জানুয়ারি ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা 8 আসনে এনসিপির প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসিরউদ্দিন পাটোয়ারী। সেখানেই তিনি এসব অভিযোগ করেন। নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, তারেক রহমান করাইল বস্তিতে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা বাস্তবায়নযোগ্য নয়। এটিকে তিনি সরাসরি নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন বলে উল্লেখ করেন। তার বক্তব্যে বলা হয়, এই বিষয়ে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। এতে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করছে কিনা সে প্রশ্ন উঠছে। তারেক রহমানের ক্ষেত্রে এক ধরনের নীতি আর অন্যদের ক্ষেত্রে ভিন্ন নীতি অনুসরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই সময় বিএনপির ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন প্রতিশ্রুতিরও সমালোচনা করেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন হুদা রাকিব কমিশনের পথেই এগোচ্ছে। বিএনপির পক্ষে একাধিক গণমাধ্যম কাজ করছে বলেও অভিযোগ তোলেন তিনি। তার ভাষ্য অনুযায়ী গণমাধ্যম দখল করা হয়েছে এবং অনেক গণমাধ্যম বিএনপির পক্ষে ভূমিকা রাখছে। নিজের প্রার্থিতা প্রসঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, লড়াইয়ের পর তিনি শাপলাকলি প্রতীক পেয়েছেন। প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের সঙ্গে বৈষম্য করেছে বলেও অভিযোগ করেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারী জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করা হবে। তিনি বলেন, বৃহস্পতিবার 22 জানুয়ারি থেকে ওই জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ওসমান হাদির বিচার প্রক্রিয়া এখনো শেষ হয়নি এবং প্রশাসনে যারা দায়িত্বে আছেন তাদের কাছে বিচার সম্পন্ন করার আহ্বান জানান। তিনি আরও বলেন, তার নির্বাচনী এজেন্ডায় ওসমান হাদির বিচার দাবি থাকবে। পাশাপাশি চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। এদিকে ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক পেয়েছেন। মির্জা আব্বাসের পক্ষে তার একজন উপদেষ্টা প্রতীক সংগ্রহ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার 22 জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক নির্বাচন প্রচারণা শুরু করবেন। নির্বাচনী কমিশনের ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।